আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ, পর্ব সংখ্যা 2324। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। সময়ের চাকা ঘুরে কেটে গেছে 4 দিন। পারিপার্শ্বিক সব কিছু থমকে আছে আগের মতো। কেবল তৌসির ডুবে আছে তার সবুজ বাগিনের সেবাসূর্ধে। ঘড়ি কাঁটা এখন মধ্য গগন, বেলা 12টা। তৌসির আর নাজের এক গভীর উভয় সংকটে পড়েছে। বিষয় নাজের গোসল। বিগত 4 দিনে জলের স্পর্শ পায়নি নাজারের শরীরটা, শুধু ভেজা তোয়ালা দিয়ে মুছিয়ে দিন পার হয়েছে। কিন্তু শরীরে কোণে জমে থাকা অসুস্থতার আষ্টে গন্ধ এখন অসহনীয় অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তৌসির জেদ ধরেছে, আজকে গোসল করতেই হবে। কিন্তু দুশ্চিন্তার ভাঁজ কপালে। গোসলের সময় অপারেশনের ক্ষতয় যেন এক ফোঁটাও পানি না লাগে। নাজারের শরীরটা বড্ড নাজুক। অপারেশনের ধকল তো আছেই, তার উপরে জ্বরের উত্তাপে শরীরটা পুড়ে যাচ্ছে। তৌসির অত্যন্ত স্পর্ণয় নাজারকে পাজাকল করে ওয়াশরুমে নিয়ে আসে। সেখানে রাখা টুলে বসিয়ে দেয় খুব সাবধানে। সালোয়ার কামিজ বালাই এখন নেই। অপারেশনের সুবিধার্থে নাজারের পরনে একটি টি শার্ট। নিজের কোলে টি শার্ট নেই, সেটা ওয়াশরুমে জামা কাপড় রাখার জায়গায় রেখে দিয়েছে। নাজার নিজের কোনো টি শার্ট নেই। তার যা আছে তা হচ্ছে জার্সি। আর্জেন্টিনা আর বার্সেলোনার জার্সিগুলো হয়ে উঠেছে তার সঙ্গী। ঢিলে ঢালা জার্সি জ্বরশূন্য শরীরটায় আরও ক্ষুদ্র দেখাচ্ছে। টুলের ওপরে নাজহারকে বসিয়ে তৌসির পরম মমতায় তার দু কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, একলা গোসল করতে পারবা না আমি করাইয়ে দিতাম? নাজহার দাঁতে দাঁত চেপে বসে। ঠিক দাঁতে দাঁত চেপে ধরার কারণে ব্যথা হচ্ছে। বসায় চামড়াটা ভাঁজ পড়েছে তাই। নাজহার তৌসিরের পেটের দিকে গেঞ্জির একাংশ খাবলে ধরে। জোরে জোরে শ্বাস ছেড়ে বলে, আমি গোসল করব না, আমার রুমে নিয়ে চলুন, ব্যথা করছে। তৌসির নাজের এমন কথা বিরক্ত প্রকাশ করে বলে ওঠে, এই আল্লাহ দুমার্কা কথাবার্তা কইস নালো, লাগে গন্ধ করবে, 2 মগ অন্তত শরীরে ডাল। নাজহার গালি খেয়ে চোখ বুঝে মাথা নাড়িয়ে ব্যথাযুক্ত গলায় শুধরায়, না না না, আমি পারবো না, সম্ভব না, আপনি যেভাবে পারেন করিয়ে দিন, আমি পারবো না। যন্ত্রণার ঢেউ নাজহারকে মুহূর্তেই নিষ্বল করে দেয়। সে তপ্ত নিঃশ্বাস ফেলতে ফেলতে মাথাটা একটু কাত করে তৌসিরের পেটে ঠেকিয়ে দেয়, কিছুটা স্বস্তি পাওয়ার জন্য। আপনি যেভাবে পারেন করিয়ে দিন, আমি পারবো না। কথাটা শুনে তৌসিরের অভিব্যক্ত নিঃশব্দে বিস্ময় জমে যায়, ঠোঁট ফাঁক হয়ে যায় অবাকে বিস্ময়ে। তৌসির নাজহারকে কিভাবে এখন গোসল করিয়ে দেবে? হাত পা কাঁপতে থাকে তৌসিরের। সে হাত বাড়িয়ে নাজহারের চুলে হাত বুলিয়ে দিতে দিতে স্লান স্বরে বলে, আমি কি তোমার কিছু দেখছি? কও তো, তোমার লাগে তো আমার তেমন সম্পর্ক নাই, এই হঠাৎ কেমনে আমি তোমারে গোসল করামু? ব্যান্ডেজের ভেতরে পানি যাইব না, তাই কষ্টময় কইরা গোসলটা কইরা সালোয়ারটা পইরা নাও, আমি গেঞ্জি পরাইয়ে দিমুনে, আমি যতটুকু পারি ঘষে দিমুনে। নাজহার তৌসিরের পেট থেকে মাথা সরিয়ে তৌসিরের মুখ পায়ের সূক্ষ্ম চোখে তাকায়। তৌসির চাইলেও পারে নাজহারের এই কথার সুযোগ নিতে, কিন্তু তা সে করতেছে না। কিছু পুরুষ এমন হয় যাদের কাছে নিজের সত্তা মূল অনেক, যেমনটা তৌসিরের। নাজহার আর জিদ ধরে না, আলতো মাথায় নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। তৌসির নাজহার থেকে অনুমতি নিয়ে ভেজ টাওয়ালে সাবান লাগায়। ধীরে ধীরে নাজহার 2 হাত কনুই পর্যন্ত, 2 পা হাঁটুর নিচ পর্যন্ত ঘষে দেয়। ঠান্ডা সঙ্গে দংশনে নাজহার চোখ মুখ কুঁচকে ওঠে। উফ, কি ঠান্ডা বলেই চোখ মুখ কুঁচকে ফেলে সে। তৌসির নাজহার কথায় ওর মুখের দিকে তাকায়। রক্তিম অধরে জ্বর কম্পন ধরে গেছে ঠান্ডায়। তৌসির চোখ ফিরিয়ে নিয়ে নাজহারের ঘাড় গলা মুছিয়ে দিয়ে লুঙ্গির কোনা গিট্টু নিতে নিতে নাজহারের সামনে হাঁটু গেড়ে বসতে বসতে বলে, ঠান্ডার দিনে ঠান্ডা তো লাগবই, এমন ন্যাকামির কি আছে? নাজহার ন্যাকামি কথাটা শুনে ফুঁসে উঠে বলে, ন্যাকামি কি? ঠান্ডা লাগছে তাই ঠান্ডা বলেছি, এখন আমার ঠান্ডা লাগছে, আমি কি গরম লাগছে বলবো নাকি? তৌসির সালোয়ারের মুড়ি যতটুকু ওঠে ততটুকু উপরে তুলে নাজহারের পাটা নিজের হাঁটুর উপরে নিয়ে ভালো করে ঘষতে ঘষতে উত্তরে বলে, তুমি এত ফ্যাত ফ্যাত করো কেন? ভালো কথাই তো কইলাম। আপনি আমার ন্যাকা কেন বললেন? কোন শ্বাসে এত বড় তকমা আমাকে দিলেন? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে সাথে সাথে বলে, আচ্ছা আমার ভুল, আমি গাদ্দার বলতে দিয়া ন্যাকা বলছি, আমার
সব দোষ, আমি ভেরি দুঃখিত, মাফ করুন আমাকে। নাজের নিশ্চুপ হয়ে যায়, আর কোনো উত্তর দেয় না। তৌসির নাজের পাগুলো ভালো করে ঘষে দিয়ে উঠে দাঁড়ায়। নাজের হাতে টাওয়ালটা দিয়ে বলে, আমি যাই, তুমি গোসল করে নাও। নাজের টাওয়ালটা হাতে নিয়ে তৌসির দিকে মুখ তুলে চেয়ে বোকার মতো জবাব দেয়, আপনি থাকুন এখানে, যাবেন কেন? তৌসির মেজাজ তুঙ্গে উঠে যায় এই কথায়। সে তীক্ষ্ণ স্বরে বলে, দূর বদমাসনি, তুই গোসল করবি আর আমি এনে থেকে কি করবো? উত্তেজিত সিনারি দেখবো নাকি? না যায় তৌসির কথায় লজ্জায় রাঙা অনুভব করে, কারণ সে সেভাবে ভেবে বলেনি, মুখে এসেছে বলে দিয়েছে। নাজার আমতা আমতা করে বলে, থাক আপনি যান। তৌসির আর কোনো বাক্য ব্যয় না করে ধীরে ধীরে বের হয়ে আসে, দরজার আগলে দেয়, কিন্তু লক করে না। না যায় তৌসিরে যাওয়ার পানে কিছুক্ষণ চেয়ে বসে থাকে, ভেবে পায় না নাজারের সাথে কীভাবে তৌসিরের এত নর্মাল ব্যবহার করছে। আজ এই 4 দিন তৌসির ছোট্ট বাচ্চার মতো নাজারকে আগলে রেখেছে, সময় মতো খাওয়ানো, ওষুধ দেওয়া, চুল আঁচড়ে দেওয়া, নাজারের পায়ে মালিশ করে দেওয়া, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তার প্রভাবে নাজারের পায়ের রগগুলো ফাতফাত করে। নাজার যতবার বলেছে পায়ে ব্যথা করছে, ঝিনঝিন করছে, ততবারই তৌসির বিনা দ্বিধায় ওর পায়ে মালিশ করে দিয়েছে। নাজার এই লোকের ঠকাতে পারে না, না সম্ভব নয় তার পক্ষে তা। নাজার সিদ্ধান্ত নিয়েছে, সুস্থ হলে এই মিথ্যার জাল সে স্পষ্ট করবে। তৌসির খারাপ হলেও আজ অব্দি নাজার প্রতি একচুল পরিমাণ কোনো খারাপই সে করেনি। বিশ্বাসঘাতক জেনেও কলিজা বেঁধে নিয়েছে। নাজার এক লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে গোসল করতে মন দেয়। তৌসির বাইরে আসতেই নুমানের ফোন আসে তার কাছে। নুমানকে সে পাঠিয়েছে করিমগঞ্জ, সেখানে কিছু লোক পাণ্ডব আছে যার নিজেদের গ্যাংস্টার দাবি করছে, তাই তৌসির কিছু ড্রাগ সাপ্লাই বন্ধ করে দিয়েছে। নুমান আর মিনহাজ মামা গেছেন সেটা মেটাতে, কিন্তু এখন নুমান ফোন করে বলছে, ভাই এই নোটের ফলা তো মানতে আসছে না, মাদারসতগুলায় লাফাইতাছে। তৌসির কপালের রগ ফুটে ওঠে। তেলাপোকার ভাব যখন হাতের সমান দেখানো হয় তখন আর কী বা হবে, রাগ ওঠার স্বভাব স্বাভাবিক। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, সবটাই না সিরানে খানকির পোলাগো। মিনাজ মামা তো কিছু করতে দিতেছে না। দেখ তোরা যা বাসতের বার সের, কিন্তু আমার মাল যেন আমি আসতে পাই। মামারে ক চা পাতি দিয়ে গলায় 2-1টা টান দিতে, দেখবি বাকিগুলো সোজা হইয়া যাইব। আচ্ছা দেখতাছি। আচ্ছা রাখ। ফোন কেটে দেয় তৌসির। ফোন কেটে ওয়াশরুমের দিকে পা বাড়ায় নাজারকে নিয়ে আসবে বলে, কিন্তু দেখে নাজার ধীর পায়ে বেরিয়ে আসছে। গায়ে একটা বার্সেলোনার জার্সি আর কালো সালোয়ার পরা, চুলগুলো কোনো মতে টাওয়ালে পেঁচানো। তৌসির তাড়াতাড়ি নাজারের সামনে গিয়ে দাঁড়ায়। নাজার ওকে দেখে হিমশিমে খেতে বলে ওঠে, আমি যেতে পারবো। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে সাবধানে নাজারকে নিজের বাহুবন্ধনে তুলে নেয়। তার কোলে নাজারের নিস্তেজ দেহটা ধীরে সুস্থে ভর করে রয়। নাজার আর নড়ে না, চুপচাপ করে তৌসিরের বক্ষের মাঝে মাথা হেলিয়ে দিয়ে নাক টেনে তৌসির শরীরে সেই পুরুষালী ঘ্রাণে নাজার মতহারা হয়ে যায়। এই ঘ্রাণের প্রতি সে আগাধভাবে আকৃষ্ট, যা অন্তরঙ্গ নয় কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। তৌসির নাজারে বিছানায় এনে বসায়, বসিয়ে নাজারের চুলগুলো আলাদাভাবে টাওয়ালে ভেজে নিয়ে মুড়িয়ে দিতে থাকে। নাজার তৌসির ফিসফিস করে বলে, তৌসির আমি কিছুদিনের জন্য বাড়ি যেতে দিন। আপনি কেন অকারণে এত কষ্ট করবেন আমার জন্য, আর কেনই বা এত যত্ন? তৌসির চিরুনি নিয়ে নাজারের ভেজা চুলের ফালে চালিয়ে দিতে দিতে বলে, বউ করে তুমি, আমারই তো বউ। যখন আমার কষ্ট আমিই করি, তোমার বাড়ি পাঠাই, আর তুমি সেইখানে থেকে নতুন প্ল্যান নিয়ে আসা গাদ্দারি করো। গাদ্দারি কথাটা কলিজায় খচ করে ওঠে নাজারের। সে নিরসভাবে বলে, যখন জানিনি গাদ্দার, তাহলে কেন এত আদিক্ষেতায়? কী হবে এইসব করে? আমি তো গাদ্দার, আমি তো খারাপ। এই খারাপের সঙ্গে সংসার করে ধ্বংস ব্যতীত কিছুই পাবেন না। তালাক দিয়ে দিন আমায়। তালাক? তালাকের কথাটা শুনে তৌসিরের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। এত কিছু ঘটার পর তৌসির একবারের জন্য মনে হয়নি ওকে তালাক দিতে হবে, অথচ নাজার নিজে এই বাণী বকছে। কি আশ্চর্য, কি নর্দা এই বাণী! তৌসির শান্ত গলায় উচ্চারণ করে, ও আমার রূপসী নাগিন, তালাক আবার কি? আমি জানি তুই আস্ত একটা কাল নাগিনি,
সবল তুই আমার কথায় কথায় মারবি, তবে আমি তোর থেকে সবল খেতেও রাজি। নাজের এমন উক্তি শুনে আর কিছু বলে না, চুপ হয়ে যায়। তৌসির ওর চুল আঁচড়ে দেয়। তা শেষ হতেই বলে, বিছানায় দুপা তুলে বসো। নাজার তৌসির কথা মতো দুপা তুলে বিছানায় বসে। এখন কিসের জন্য তুলব জিজ্ঞেস করলে আবার বাজে কিছু শুনতে হবে। তৌসির ওয়ার্ড্রোবে থেকে জারা তেল নিয়ে এসে নাজারে দুপায়ে মালিশ করে দিতে থাকে। নাজা শুধু আবিষ্কৃত চোখে তৌসিরের দিকে চেয়ে থাকে। এই মানুষটাকে কি করে সে ঠকাবে? না, সম্ভব নয়, তার পক্ষে এটা আর সম্ভব নয়। তৌসির নাজারের পায়ে আঙ্গুলগুলো টেনে দিতে দিতে বলে, আরাম লাগছে? নাজা কোনো উত্তর দেয় না, সে মাথা নিচু করে বসে থাকে। তৌসির নাজারে চুলে চুপ করে থাকা দেখে হালকা ধমকে উঠে বলে, কি হইল, কথা কও না কেন? নাজার এমন ধমকে ওঠা একদমই আশা করেনি। সে আসলে আলতো ঝাঁকি দিয়ে ওঠে নাজার। এই ধমকের তীব্রতায় নাজার তৌসিরের মুখ পানে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হয়েছে, পা থেকে হাত সরিয়ে নিন। তৌসির নাজার কথা সত্যি সত্যি হাত সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায় আর বলে, আমি গিয়ে খাবার নিয়ে আসি, তুমি বসো। নাজার বাধা দেয়, না আনবেন না, আমি নিচে গিয়ে খাবো। তৌসির একথা শুনে বিরক্ত হয়। হাঁটতে পারছে না সে নাকি ঠিকমতো নিচে যেয়ে খেতে পারবে। তৌসির গলার আওয়াজে শক্ত করে বলে, নাটক মারা সামান লাগে, পা মারেতে ফেলার শক্তি নাই তোর, আর নিচে যাইবে বলতেছিস? তৌসির কথায় নাজার কঠোর গলা শুধায়, তো কী করবো? আপনি আমার যত্ন কেন নেবেন? কী জন্য নেবেন? আপনার বেবি জানে রাতে একবার আর সকালে একবার এসে খোঁচান। একটু আগেও এসে বলে গেছেন আমি নাকি আপনার কালো জাদু করেছি, তাই আপনি আমার প্রতি এত আসক্ত। আমি মানলাম আমি বেইমান, আমি খারাপ, তাই বলে এভাবে বলবে যে জাদু টোনা করে সে মুসলিম নয়? আমাকে ধর্ম থেকে কথা দ্বারা বের করে দেবেন উনি? তৌসির নাজার করা অভিযোগগুলো শুনে মনে মনে ভাবে, বুড়ি নাগিন সুযোগ পাইলেই আমার নাগিনের পিছনে পড়ে যায়, আর আমার নাগিন আমারে সবল দেয়। তৌসির এইসব কথাগুলো ভেবে তার খারাপ লাগে। তারপরে সে বলে, তুই যে কাম করছস ওইটা পুরাটা বিবেচন জানলে এতক্ষণে খবর দিয়ে দিতে তোরে। তালুকদারে মাইয়া, শুক্রিয়া আদায় কর, তেমন কিছু হয়নি। নাজের রাগে চোখে তৌসির দিকে তাকিয়ে ক্রুদ্ধ গলায় বলে ওঠে, তাহলে জানিয়ে দিন, বললাম তো মরণে আমার দ্বিধা নেই, আমি মরতে যেতে চাই, মেরে ফেলুন, সব দোষ তো আমার। আপনি নিজের বিবেচনায় দোষ দেখেন না, বা দেখেছিলেন কখনো? তৌসির নাজারের দিকে কঠোর দৃষ্টিতে তাকায়। বড্ড সাহস হয়ে গেছে নাজারের, যে বিবিজানের সম্পর্কে এমন ধারণা তৌসির রাখে না। সেসব কথা নাজার তাকে নিয়ে বলছে। তৌসির যা জলকণ্ঠে বলে, না দেখিনি, আমার বিবিজানের লগে নিজের তুলনা দিস না, আমার বিবিজানের পায়ের দুলোর সমান তুই হবি না। খাবার আমি সিমরানে দিয়ে পাঠাইয়া দিমু, চুপচাপ খেয়ে ওষুধ খেয়ে নিবি, আমার বাইরে যাইতে হইব। এ বলে তৌসির লুঙ্গি দুই কোনা হাতে তুলে নিয়ে কোমরে গুছতে গুছতে রুম থেকে বের হয়ে চলে যায়। নাজার নিশ্চুপ বসে থাকে, ঠিক করে সে খাবে না। কেন তার ভেতর থেকে এমন নীরব বিদ্রোহ আসছে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর নিজে খুঁজে পাচ্ছে না। আসলে সত্যটা হলো তৌসির সদ্য করা ব্যবহার নাজারে মন পূর্ণ হয়নি। নাজার যে খারাপ সে সত্য নিজের কাছে স্বীকার করে, তবু তৌসির কেন এমন রুড আচরণ করলো? যদি তৌসির কাছ থেকে এই ধরনের কঠোরতা, এরকম প্রত্যাশা ছিল, তবু কেন যেন আজকের আচরণটা নাজারের পক্ষে মেনে নেওয়া কঠিন হলো। সম্ভবত তৌসির তাকে বড্ড বেশি আহ্লাদ আর যত্ন রেখেছে। ভালোবাসা এই উষ্ণ আচরণ ভেদ করে আসে এই তিক্ততা নাজারের পক্ষে হজম করা সম্ভব হলো না। তার মনের মধ্যে কেবল এক অবুঝ অভিমান জেগে বসেছে। তৌসির কুঠিরে এসে রুদ্র আর নাজিম চেঁচাকে নিয়ে পার্টি অফিসে যাবে বলে, কিন্তু এসে দেখে কেরামত আর নাজিম চেঁচা উড়ে ধরে নাচছে আর রুদ্র বসে বসে তাদের উৎসাহ দিচ্ছে। এই নাচের কারণ কি? শেখ হাসিনার ফাঁসির রায় স্পিকার টাস টাস করে বাজছে। রায় দেখেছে দেশের মানুষ খুশি, আজ আমরা বঙ্গকন্যার ফাঁসিতে মিছিল দাও তোমরা। রায় দেখেছে দেশের মানুষ খুশি, আজ আমরা জুলাই হত্যার বিডি আর শাপলা হবে একাকার। ডাইনে খুনি পালাইছে, জুলাই যুদ্ধের হলো জয়। ফাঁসি চাই শেখ হাসিনা, ফাঁসি চাই শেখ হাসিনা, ফাঁসি চাই শেখ হাসিনা, ফাঁসি চাই শেখ হাসিনা। জয় বাংলা, ফাঁসি এবার সামলা, জয় শেখ হাসিনার মামলা, জয় ফাঁসি এবার সামলা।
তৌসিরের মন চাইছে এই গান শুনে একটা ডান্স দিতে, কিন্তু তারপরও সে এদের এসব পাগলামিতে মত না দিয়ে রুদ্রের পাশে এসে বসতে বসতে রুদ্রকে বলে, মাঙ্গের নাতি রুদ্র, নোমানরে কল্লাগা। নাজিম চাচা আর কেরামত নাচ থামিয়ে তাদের অপোজিটে সবাই বসতে বসতে বলে, ভাতিজা আফার রাইতো হইয়া গেছে। তৌসির মুচকি এসে বলে, এসবে কি হইব, ফাঁসি কি আর হইব, দেখো আফা বিন্দাসে বাঁচব। নাজিম চাচা সিগারেটের প্যাকেট থেকে একটা মুখে নিতে নিতে বলে, সে তো হইব না, তারপরে শান্তি লাগতেছে। রুদ্র তাদের কথার মাঝে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সামনে তো নির্বাচন, আমাকে দলে তো মেলা মানুষ যোগ দিতেছে, তন্ময় চাচা মিছিলে বহুত লোক আসিল। তৌসির রুদ্রের কথার উল্টে পিঠে গলা স্বর লবণাক্ত ঝাঁজ টেনে বলে, কিছু মদন আছে যারা বিগত 16 বছর লিগের লুঙ্গির নিচে লোকাইয়া ছিল, লুঙ্গি খুইলে যাওয়ায় তারা এখন মারা জিয়ার সারা আর নাই কোনো উপায়। তৌসির এই কথায় সবার মুখ জুড়ে হাসির আতল ছড়িয়ে পড়ে। রুদ্র এরপর নুমানকে ফোন দিয়ে তৌসির কাছে দেয়। নুমান ওই পাশ থেকে বৃতৃষ্ণ নিয়ে বলে, কি করবো ভাইজান, ওরা তো মানতে আসে না, এখন আমগো লোক ওদের ইচ্ছা মতো চিলতে আছে। তৌসির এ শুনে আলাদা একটা পৈশাসিক আনন্দে অনুভব করে, দাঁতে দাঁত চেপে বলে, মাতারি গো ধইরা এককালে জায়গা মতো বইরা দে। দুঃখিত, এর পরের লাইনে যে কালিটা দেওয়া হয়েছে ওইটা আমি বলতে পারবো না। সাউ মাইরা ফাইরা দে খানকে পোলা গো। রাত বাজে 10টা, চারপাশে কেমন থমথমে ভারী হয়ে আছে চারপাশ। শহরে যান্ত্রিক কোলাহল সারাদিনের ক্লান্তি শেষে ঝিমিয়ে পড়েছে। নাজার বেলকনিতে রাখা সোফার শরীরটা এলিয়ে দিয়েছে, পা দুটো সামনে ছোট টেবিলের উপর তুলে রাখা। খোলা চুলগুলো রাতের এলোমেলো বাতাসে বারবার মুখে এসে পড়ছে, কিন্তু সেগুলো সরিয়ে দেওয়ার কোনো তাগিদ সে বোধ করছে না। বাইরে অন্ধকারে চেয়েও গভীর এক অন্ধকার তার অন্তর প্রবাস করছে, তা গ্রাস করে নিচ্ছে প্রতিনিয়ত। নিজেকে বড্ড একা লাগছে তার, একার চেয়েও বেশি একা। এই একাকিত্ব বাইরে নয়, ভেতরে এমন এক শূন্যতা যা বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। গালের উপর শুকিয়ে যাওয়া লোনা দাগের উপর দিয়ে গড়িয়ে পড়ে আরও এক ফোঁটা তপ্ত অশ্রু। নাজার কাছে নিঃশব্দে এই শূন্যতার মধ্যে সে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, পাথরের মতো ভারী আর অটল একটা সিদ্ধান্ত। আর নয়, এই গ্লানের জীবন আর নয়। সে তৌসির মুখোমুখি হবে, সব বলে দেবে, জানতে চাইবে কেন সে এই অভিনয় করছে, কী তার আসল উদ্দেশ্য। তারপর এই ধিক্কারের জীবন থেকে মুক্তি নেবে। সে তৌসির কাছ থেকে তালাক নেবে। সিদ্ধান্তটা নিতে গিয়ে তার বুক কাঁপছে, তা নয়, সে জানে এই পথে কত বাধা। তার বাবা চাচারা এই চরম পদক্ষেপে কখনোই রাজি হবেন না। অদৃশ্য শেকল দিয়ে তারা তাকে বেঁধে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু নাজার আর কিছু করার নেই তার। অসহ্য এক অপরাধবোধ আর অনুশোচনা এক অদৃশ্য ফাঁসের মতো তার গলা টিপে ধরেছে। প্রতিটা মুহূর্তে সে নিজেকে ঘৃণা করছে। আয়নায় নিজের চোখে দেখতেও ভয় লাগে। এই সত্যটা সে আর বইতে পারছে না। বড্ড কষ্ট হচ্ছে, বড্ড যন্ত্রণা হচ্ছে। নাজা চোখ বন্ধ করে। এই মিথ্যা জীবন কাটানোর চেয়ে নিঃশব্দে জীবন থেকে এই জিনিসগুলো সরিয়ে দেওয়া অনেক শ্রেয়। সেই জীবনে কষ্ট থাকে, একাকিত্ব থাকবে, কিন্তু এই আত্মাগ্লানি থাকবে না। অন্তর এইসব কিছু ভাবতে চাইবে না। অন্তত নিজের সত্তার কাছে নিজের সৎ থাকা যাবে। নিজের কাছে কাজের জন্য নিজেকে এতটা ঘৃণা করতে হবে না। রাতের অন্ধকারে নাজার মনে অন্ধকারের সাথে একাকিত্ব অনুভব হচ্ছে। শুধু তার ভেতরে সিদ্ধান্তটা ওই দূর আকাশে সবচেয়ে স্মৃতিমান তাহাটির মতো একাকিত্ব জলজল করছে। কাজকর্ম খাওয়া দাওয়া শেষে তৌসির রুমে ফিরেছিল। আসার সময় তার চোখে পড়ল সিমরান তাদের রুমের দিকে যাচ্ছে, হাতে খাবারের প্লেট। তৌসির পিছন থেকে ওকে ডাক দেয়, এই খালি এদিকে আয়, আমার কাছে দে, আমি নিয়ে যাচ্ছি। খালি ডাকটা শুনে সিমরানের রাগ হলো। সে পিছনে ফিরে নাক মুখ কুচকে বলে, আমি খালি হলে তুমি কালা পাঠা, তুমি আমারে খালি ডাকবা কেন? তৌসির হাসতে হাসতে সিমরানের সামনে দাঁড়ায়। ওর হাত থেকে ট্রেটা নিতে নিতে বলে, ভাইয়া ঢং করি বুঝোস না, এমন সেতোস কেন? সিমরান আলতো এসে বলে, আচ্ছা বাদ দাও, ভাবি তো দুপুরেও খাইনি, খাবার নিয়ে গেছিলাম, খেলো না। কথাটা শুনে তৌসির কপাল কুঁচকে যায়। মনে মনে ভাবে, নিশ্চিত
ঝাঁজ দেখিয়ে খায়নি। সিমরানকে বলে, আচ্ছা আমি দেখতেছি। সিমরান মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। তৌসির রুমে এসে দেখে নাজার এখানে নেই, তার মানে বেলকনিতে আছে। খাবার ট্রে রুমে রেখে ধীর পায়ে বেলকনির দিকে এগিয়ে যায়। তৌসির উপস্থিতি টের পেয়েও নাজার চট করে চোখ মুখ মুছে রুক্ষ ভঙ্গিতে বসে। তৌসির নাজার সামনে এসে দাঁড়ায়। চোখে পড়ে তার অগোছালো রূপে। লালচে কালো চুলগুলো পিঠে ঘাড়ে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরনে ওড়না নেই। এই অগোছালো নাজারকে কি ভীষণ সুন্দর লাগছে। অতুল্য রূপের অধিকারী সে, তাকে তো যেমন তেমন অবস্থায় অপরূপ লাগে। তো সে নাজারের পাশে এসে বসতে বসতে জিজ্ঞেস করে, এইভাবে চুল চারদিকে ঘুরাইয়া ওড়না সারা এমন বেফাইসা মতন বসে আছো কেন? লো আমার রূপসী নাগিন। রূপসী নাগিন, এ কেমন কথা? নিত্য তৌসির ওকে ব্যঙ্গ করে এক এক নামে ডাকে। আজও তাই করল। নাজার ইচ্ছে হয় কঠিন কিছু বলতে, কিন্তু দুপুরে তৌসিরের আচরণের কথা মনে পড়তেই একটা আলাদা অভিমানের ছোঁয়া লাগে অন্তরে। সে চুপচাপ স্থির সামনে চেয়ে উত্তর দেয়, বেফাইসা কি? চারিদিকে পর্দা ফেলা, কেউ দেখবে না আমায়। আমার ইচ্ছে হয়েছে তাই বসে আছি। কথাগুলো নাজার তীক্ষ্ণ অভিমানে শুধায়। কেন, কিসের জন্য অভিমান করলো তা সে নিজেও জানে না। মনটা বিষাদে ভরে আছে। কিচ্ছুটি ভালো লাগছে না, কিচ্ছু না। তো সে বুঝে যায় নাজার চটে আছে, তাই আর কিছু না বলে ধীরে ধীরে নাজারের পাশে ঘেঁষে এসে বসে। হাত বাড়িয়ে ওকে শূন্যে তুলে নিয়ে নিজের কোলে বসায়। নাজার সারা শরীর তরঙ্গের ন্যায় ঝিরঝির করতে থাকে। তৌসিরের কোলে বসার অস্বাভাবিক কিছু তার কাছে। তৌসির বুকের সাথে পিঠ থেকে গেছে ওর। এক কথায় তৌসির সাথে একদম লেপ্টে গেছে সে। তৌসির শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছে সে। নাজারের পাথরের মতো জমে যাচ্ছে। তৌসির এক হাতের ওপর ঘাড়ের চুলগুলো অন্য পাশে সরিয়ে দিতে দিতে ওর চোখের কোণে তাকায়। দেখে দুপোটা পানি কণা চিকচিক করছে। তৌসির এদিকে নরম গলায় জিজ্ঞেস করে, চোখে পানি কেন? নাজার তৌসিরের প্রশ্নে তার মুখ পানে তাকায়, তথাপি কোনো জবাব সে শোধায় না, নিরুত্তর রয়। এদিকে তৌসির সুরচায়নি ওর মুখের দিকে তাকিয়ে সন্দেহন স্বরে বলে, আমারে ঠকানোর অনুশোচনার পানি নাকি? নাজার এ কথায় ছিল একটা তুচ্ছ হাসি টেনে তোলে তার ঠোঁটে। তারপর সে শুধরায়, মোটেও না। তাহলে পানি কেন? এমনিতেই তার ভালো লাগছে না, তার উপরে এইসব প্রশ্ন। নাজার উত্তর দেয়, এমনি। এমনি শুনে তৌসির আর পাল্টা প্রশ্ন ছড়ে না। দীর্ঘশ্বাস ফেলে নাজারের গলার কাছে নাক নিয়ে এসে চোখ বুজে নাক টেনে তৃপ্তি সহিত তার শরীরে ঘ্রাণ নেয়। নাজারের গা গলেই ওঠে এতে। নাজার তৌসির বুকে ধাক্কা দিয়ে বলে, এমন গাঁজাখোরের মতো কাহিনী করতেছেন কেন? তৌসির মুচকি হেসে নাজারের থুতনিতে আলতোভাবে চেপে ধরে বলে, আজ আমার তোমারে একেবারে মনের সাথে শরীরের ভিতরে নিয়ে যাইতে মন চাইতেছে। নাজারের আত্মা কেঁপে ওঠে এই কথায়। তৌসির সত্যি আজ মনে হয় কিছু একটা করে নেবে। নাজার ভয় পায়, কিন্তু সবসময়ের মতো তা আর আড়াল করে না। তৌসির নাজারের চোখের দিকে হালকা বুড়ো কুচকে চেয়ে নাজারকে জিজ্ঞেস করে, আজ লুঙ্গির গিট কি খুলতে পারি তোমার লাইগা? তৌসির কথাটা শুনে নাজার অন্তরালের অন্তরস্তর অবধি ঠান্ডা হয়ে জমে যায়। কি উত্তর দেবে বুঝতে পারছে না। স্নায়ুগুলো বোধ হয় তীর তীর করে কাঁপছে। অনেক দ্বিধায় ভুগে সে তৌসিরকে উত্তরে শোধায়, আপনার ইচ্ছে, আমি তো বলেছি বিয়ের পরের দিনই আপনার অধিকার আপনি নিতে পারেন। আর যদি আপনার মনে হয় এই অসুস্থ শরীরের উপরে নিজেকে চাপানো সহজ হবে, তাহলে আপনার মার্জি আমি বাধা দিব না, কারণ সে ক্ষমতা আমার নেই। তৌসির নাজারের কথায় মিষ্টি এসে বলে, সব করার পরে তো এমনি সুস্থ হইবা, তাইলে এককালেই হও, আর দেরি করা যায় যাইব না। তৌসিরের কথাগুলো কাচের মতো বিঁধে নাজারে গায়ে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। চুপচাপ মেনে নিয়ে মাথা নেড়ে বলে, আমি বিমত করব না। তৌসির নিশ্চিন্ত হয়ে আবারও জিজ্ঞেস করে, সত্যি তো? পরে আবার কান্নাকাটি জোরবা না তো? বললাম না তো আমি, তুমি আগে সত্যি কইরা কও, পরে আবার বললো না আমি তোমারে জোর করছি, তোমার লাগে জোর জবরদস্তি জোর করে এইসব করছি। নাজার স্তব্ধের ন্যায় উত্তর দেয়, না তেমন কিছু আমি করব না। তৌসির নাজার কথায় হো হো করে হেসে ওঠে এবার। এতক্ষণ ধরে মজা করেছিল, দেখছিল নাজারের কী অবস্থা হয় তা। তৌসির নাজারের হাত নিজের মুঠে শক্ত করে ধরে, কারণ নাজারের হাত অনবরত কাঁপছে।
সে নাজের হাতটা নিজের বক্ষে একাংশে চেপে ধরে বলে, ভয় পেও না, তুমি বিশ্বাসঘাতক হলেও আমি অত্যাচারী নই। নাজা বুঝে যায় তৌসির ফাজলামি করতেছিল। নাজা একটু স্বস্তি পায়। তারপর তৌসিরকে বলে, তৌসির সাহেব, আমাকে তালাক দিয়ে দিন, ছেড়ে দিন আমায়। এই বিশ্বাসঘাতককে রেখে দিলে আমি সারা জীবন শুধু আপনার বিশ্বাসঘাতক আর বিশ্বাসকে ক্ষতবিক্ষত করব। তৌসির এই শুনে তপ্তশ্বাস ত্যাগ করে বলে, তোমার দখল আমার আত্মা পর্যন্ত, তোমারে ছাড়তে হইলে তো আপন আত্মারে তালাক দিতে হইব। তৌসির কথায় নাজার দৃষ্টি নিস্তব্ধ হয়ে তৌসির চোখে আশ্রয় নেয়। নাজার নিস্তেজ অনুরণে বনে, বাড়ি এই গাদ্দারের জন্য এত প্রেম? তৌসির স্বাভাবিক খাঁটি স্বরে বলে ওঠে, প্রেম সবটাও কিছু না, মায়া হতে পারে, আমার নিজেরে ভালো মতো জানা নেই কোন বাল। নাজার বুক চেয়ে নিঃশ্বাস ভার নামিয়ে বলে ওঠে, কাউকে ভালোবাসার প্রথম স্তর হয়তো এইটি। এমন অনুভব আমারও হয়েছিল যখন আমি তাকে ভালোবাসতে শুরু করেছিলাম। আপনি আমায় ভালো টালো বাসতে যাইয়েন না, কারণ আমি যে ভালোবেসেছিলাম, একটুখানি সুখে থাকতে চেয়েছিলাম, সে বিরহে পড়েছি। তৌসির মুচকি আসে। মুচকি এসে মহাবিস্তৃত চাহনি স্থির নিবদ্ধ করে নাজার মুখ পানে আর বলে, যারে ভালোবাসো তারে এখনো চাও, এখনো আশা রাখো কি? নাজার তৌসিরের প্রশ্ন শুনে মুখ ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলে, এখনো চাই, খুব চাই, তাকে চাই, এখনো চাই, তাকে পাওয়ার তীব্র লালসা, মরি আমি এখনো। এই বলে তৌসির মুখ পানে চায়। তৌসির নিরুত্তর। নাজারের তৌসিরের কাছে এমন দুর্লভ স্বভাব স্বরে জানতে চায়, তৌসির বর্তমানে দাঁড়িয়ে সমাজের সব নিয়ম ভঙ্গ করে আমি কি আমার প্রিয় পুরুষটাকে পেতে পারি না? তৌসির নাজার এ কথায় রাগ করে না। যদি রাগ হয় তারপরও তা প্রকাশ করে না। বলে, পেতে পারো। কিভাবে? তৌসির স্বভাবে খাঁটি সুরে বলে, এই তো কোনো এক রাইতের বেলা আমার ঘুমের মধ্যে কুপাইয়া দেওয়ালের দরবারে পাঠাইয়া তুমি হারাইয়া যাইবা তোমার লাঙ্গের হাত ধরিয়া। নাজা জানতো এমন কিছু তৌসির ওকে বলবে। ভীষণ রাগ হয় নাজারের। রাগে ঝাঁজে চোখ মুখ লাল হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে তৌসিরের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি মেয়ে একটা অসহ্যকর মানব। কোনো ভালো কথা আপনার জবাবে নেই, আর না আছে ভালো দিক। তৌসির কিছু বলে না। মৃদু এসে খুঁটিয়ে সুরভঙ্গিতে শুধায়, আমার কোনো ভালো দিক নেই? আমি সর্বদিক মিলাইয়া আমি মানুষটা মন্দ? এতে নাজার কেন জানি কিছুটা খারাপ লাগে। ওর বলা উচিত হয়নি যে তৌসির কেন ভালো দিক নেই। নাজার আর কোনো বাক্য শোধায় না, চুপচাপ নিজের ভেতরকে গুটিয়ে নেয়। তৌসির নাজারের কপালে পড়া বেবি হেয়ারগুলো কানের পাশে গুজে দিতে দিতে জিজ্ঞেস করে, আমারে যন্ত্রণা দিলে তুমি শান্তি পাও না? ভাত খাও নাই কেন? নাজার কি বলবে এখন? বলবে কি আপনার উপর অভিমান করে খাইনি, এটা বলবে? আপনি কেন এমন আচরণ করলেন? আপনার যাওয়ার কি এত জরুরি ছিল? আমাকে খাইয়ে গেলে কি হতো? কথাগুলো নাজার বুকের গহীনে চাপা রয়। সে শান্ত গলায় বলে, আমি খেয়েছি, রুমে প্লেট থাকতো না? না খেলে প্লেট নেই, দেখুন গিয়ে। তৌসির নাজের এই মিথ্যায় বড় বিরক্ত। তিক্ত সুরে তৌসির বলে, এই বাইনসুদার নাতি, মিথ্যা বলস কেন? তুই খাস নাই, আমি ভালো করেই জানি। গালে খেয়ে নাজার ছ্যাদ করে উঠে বলে, তো খাইনি তো খাইনি, এতে এত কথা কি? এই বিশ্বাসঘাতক আমি না খেয়ে মরে গেলে আপনার কি? তৌসির স্পষ্ট খুঁজে পায় নাজার কথায় অভিমানের আজ। নাজার গালে চুপ করে একটা চুমু খেয়ে জিজ্ঞেস করে, দুপুরে করা আচরণের জন্য রাগ করছো? না, কেন রাগ করব? আমি কি আপনার আর আপনি কি আমার? তৌসির বিরক্তিতে উচ্চারণ করে, তোমার সবাই ঝাঁজ আছে আমি জানি, কিন্তু এত ঝাঁজ ভরা আমি জানতাম না। নাজার চোখ রাগে লাল বর্ণ ধারণ করে। সে ক্রোধ নিয়ে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন বলছি। তৌসিরও তেরামি করে উত্তর দেয়, তুমিও তোমার সবার ঝাঁজ সামলাও। আপনি এত অশ্লীল কেন? এভাবে গালাগালি করছেন কেন? তৌসির নাজারের থুতনিতে হাত রেখে বলে, তুই সিনালগিলি করবি আর আমি গালি দিলেই দোষ? মন চাইতাছে এমন একটা টান, আর ওদিকে একটা টান মাইরা তোর ফাইরা নিতে। ঔষধ একবেলা না খাইলে কি ক্ষতি হইব তুই জানোস? কত টাকার ঔষধ আনছি জানোস? টাকার কথা শুনে নাজার তৌসির কাছ থেকে সরে যেতে চায় আর বলে, টাকার খোটা দিচ্ছেন? বলুন কত টাকা, দিয়ে দিচ্ছি। ছোট লোক কোথাকার, ছি। তৌসির ওকে জাপটে ধরে নিজের বক্ষের সাথে মিশিয়ে নিতে নিতে বলে,
টাকার কটা দিয়েছি না, হিসাব নিছি। ঔষধগুলো তো টাকা দিয়ে আনছি, এগুলো না খাইলে টাকা নষ্ট না। আর আমি এক পয়সা নষ্ট করার বান্দা না। নাজা উড়ে যেতে চাইল, কিন্তু তৌসির ওকে যেতে দিল না। উল্টো নিজের সাথে আষ্টে পিষ্টে লেপটে নিচ্ছে। নাজা তৌসিরের কোলে সুবিধা মতো বসতে বসতে বলল, হ্যাঁ জানি তো, টাকা পয়সা যদি অভাব হতো তাহলে এই আখেরে কিপটা মানা যায়, কিন্তু টাকা পয়সা রেখেও কিপটামি, ছি ছি। তৌসির নাজারের পরনের জামাটা ধীরে হাতের উপরে তুলে ওর উন্মুক্ত পেট, পিঠ, কোমর, হাতে উষ্ণ স্পর্শ এঁটে দিতে দিতে বলে, আমার কাছে কোনো অতিরিক্ত টাকা পয়সা নাই, যা আছে সেই মতো, তাই ব্যয় না করে আয় করার চেষ্টা করি। নাজা তৌসির কথায় উত্তর দিবে কি? ও চিংড়ি চিংড়ি মাছের মতো ছটফট করতে থাকে। তৌসির এই ছোঁয়ায় আজ আলাদা, বড্ড, প্রায় প্রগাঢ় এই ছোঁয়ায় গা তরঙ্গ তার তরঙ্গিত হচ্ছে। নাজার শ্বাস বন্ধ হয়ে আসছে এই উষ্ণ নিষাক্ত স্পর্শে। নাজা তৌসির দুই হাত খাবলে হাঁপিয়ে ওঠে, চিৎকার করে বলে, তৌসির এভাবে ছুবেন না, আমি শেষ হয়ে যাব। এই বলে নাজার অস্বস্তিতে তৌসিরের কাঁধে হেলান দেওয়ার মতো মাথা হেলিয়ে রাখে। তৌসির এই সুযোগে নাজারকে টান টান গলায় মুখ গুজে ঠোঁট বসিয়ে দেয় বারংবার। কয়েকবার দাঁতও বসায়, সাথে তো তার অবাধ্য আঙুলের ছোঁয়া নাজার কোমরের পেরেক ঠেকার মতো বিচরণ করেছে। নাজার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এখন তৌসিরের দাড়ি আঘাতগুলো বড্ড অসহনীয়। ও খুব কষ্ট করে ঠোঁট নাড়ায়। তৌসির ছাড়ুন, অস্বস্তি হচ্ছে, আমি স্বস্তি পাচ্ছি না। তৌসির নাজার গাল থেকে মুখ তুলতে তুলতে বলে, এতটুকুতে যাই যাই অবস্থা, যেদিন মন মতো ধর্ম ওই দিন তুই আলাদা এক যন্ত্রণা অনুভব করবি, আদৌ কি বাইসে রইবি। আর আমি অল্পতেই এত শিক্ষার পছন্দ করি না। আর তুই একটুখানিতে এত শিক্ষার কোনো স্ক্যান সিনাল। না যাইতেও সে দু হাতে চামড়ায় নখ বসিয়ে দেয় যাতে হাত সরিয়ে নেয়, কিন্তু তা হয় না। তো সে তো হাত সরায় না। নাজার বিরক্ত হয়ে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, হাত সরান বলছি, বদমাইশ পুরুষ। তো সে নাজারের গালে কয়েকটা চুমু খায়। তার গলা থেকে আবার নিজের গাল ঘষা দিতে দিতে নামিয়ে গলার নিচে আসে। তারপর গালে আবারও অনবরত চুমু খায়। নাজার হাত ঘুরে তৌসিরের চুলগুলো মুঠো করে ধরে, চোখ বুজে চিৎকার করে ওঠে, তৌসির মুখ সরান, দাড়ি দিয়ে লাগছে, তৌসির প্লিজ। তৌসির নাজারের কথায় মুখ তুলে নিয়ে ওকে বলে, তা একটা কথা জিগাইবার আছে। নাজার ছটফট করতে করতে বলে, কি? তৌসিরের পেট থেকে আবার হাত সরিয়ে নিয়ে ওকে স্বস্তি দেয়। নাজা এতে শান্তির শ্বাস ছাড়ে, ঠিক হয়ে বসে। নাজা ঠিক হওয়ার পর এবার সরু চোখে তার দিকে তাকিয়ে তৌসিরকে জিজ্ঞেস করে, কি হলো বলুন। তৌসির জবাব দেয়, আমার ডায়েরি থেকে কত টাকা নিছেন ম্যাডাম, একটু কম তো। টাকার কথা শুনে নাজার অন্যদিকে চোখ ঘুরে নেয়, ধরা খেয়ে গেল। তৌসিরের বাড়িতে কাজ করে একটা ছোট্ট ছেলে, পড়াশোনা করে টুকটাক, বাড়ি কাজও করে, ক্লাস 4-এ পড়ে। নাজার কাছে বিকেলে এসে আবদার ছিল, ভাবি আমার 20টা টাকা দেন, আমি পেন্সিল কিনবো। নাজার তৌসিরের ড্রয়ার খোলে, তখন ড্রয়ারে একটা ছেঁড়া 10 টাকার নোট আর 20 টাকার নোট ছিল। নাজার সেই 20 টাকার নোটটি মাজেদকে দিয়ে দিয়েছিল, কিন্তু এখন নাজার তা স্বীকার না করে বলে ওঠে, আমি ওসব টাকা পয়সার কথা জানি না। ডাকাইতের বাইসা আমার ড্রয়ারে 400 টাকা ছিল, কি করছে সেগুলো? 400 টাকা? এটা শুনে নাজার তৌসির দিকে চোখ বড় বড় করে তাকায়। মিথ্যা বলছেন কেন? মাত্র 30 টাকা ছিল, আমি 20 টাকা মাজেদকে দিয়েছি, সে পেন্সিল কিনবে। তৌসির হেসে বলে, এই কথাটা আগে কইলে কি হইতো। আর হুনো, এমন কাউরে টাকা দিও না, 20 টাকা হইল আমার রক্ত পানি করা টাকা। না দিব না, হার কিপটে বদমাস লোক কোথাকার। তো সে নাজার ঘাড়ে মুখ গুজে দিতে দিতে বলে, হয়েছিল ডাকাইতে, তাড়াতাড়ি রুমে আয়, ভাত খাবি? না আমি খাবো না। তৌসির ওর কথা পাত্তা দেয় না। নাজারকে ইচ্ছে মতো গালে গলায় চুমু খেয়ে ওকে বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে আসে রুমে। খাবার প্লেট নাজার সামনে রেখে বসতে বসতে বলে, খেয়ে নাও, রাগ করলে তোমার ক্ষতি, আমার না। নাজার আর রাগ দেখায় না, খিদেতে পেটে জ্বলে যাচ্ছে, সাথে তৌসির উপর রাগটাও কমেছে। নাজার কারো হাতে খাবার খায় না। হসপিটালে যখন ছিল তখন কাঁপা কাঁপা হাতে নিজে হাতেই খেয়েছে, তারপর কারো হাতে খায়নি। তৌসির অনেকবার মুখে তুলে দিয়েছে, কিন্তু না, সে নিজের হাত ব্যতীত কারো হাতে খাবার গিলতে পারে না।
এই এখনও খাবে, নিজের হাতে খাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নাজার অজু করার জন্য ওয়াশরুমে ঢোকে। তৌসির নিচে গেছে ট্রেগুলো রেখে আসতে। অজু সেরে নাজার যখন ঘরে পা রাখে, দেখে তৌসির ততক্ষণে ফিরে এসেছে। ইদানিং নাজার এটা বিষয় খুব স্পষ্ট করে টের পাচ্ছে। তৌসির বেশ দ্রুত ঘুমিয়ে পড়ে, তারা দেখায়। অথচ বিয়ের পর প্রথম দিনগুলো সে তার সঙ্গীদের সাথে কত রাত অবধি জেগে থাকতো, টুকিটাকি গল্প বা নিছক খুনসুটির সময় কাটাতো। এখন সেই আড্ডার সময়টা কমে গেছে। হয়তো নাজার জন্য আড্ডায় যায় না। তো সে শান্তভাবে দরজাটা বন্ধ করে দেয়। কক্ষে একমাত্র আলোটা নিভিয়ে দিতেই ঘরটি প্রায় অন্ধকারে ডুবে যায়। মৃদু অন্ধকারে সে নাজার দিকে এগিয়ে আসে। তাকে কথা বলার সুযোগ না দিয়ে এক মুহূর্তে নাজারকে আলতো করে কোলে তুলে নিয়ে সে বিছানায় চলে আসে। নাজাও বিনা বাক্যে তৌসির উষ্ণমুখে আশ্রয়ে মাথা রেখে চোখ বুজে তৌসির শরীরে চেনা প্রিয় ঘ্রাণটি মন ভরে নিঃশ্বাসের সাথে টেনে নিতে থাকে। নাজারের মনে গভীর এক প্রশ্ন বহুখণ্ডে ধরে ঘুরপাক খাচ্ছিল। প্রশ্ন করা উচিত কিনা সেই দ্বিধায় মন সায় দিচ্ছে না। কিন্তু সন্দেহ নামক কীটটা একবার মনে ঢুকলে সহজে শান্তি মেলে না। শেষে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে তৌসিরের বক্ষ থেকে মাথা তুলে তার মুখের দিকে চেয়ে নাজার মনের বিরুদ্ধে গিয়ে শেষমেশ প্রশ্নটি করে ফেলল। আচ্ছা তৌসির, আপনাদের পরিবারে কি কেউ তামিলে আছেন? তামিল শব্দটা শোনা মাত্রই তৌসিরের দেহের অন্তরালে মুহূর্তে এক শীতল স্রোত বয়ে যায়। রাগে তার দম প্রায় বন্ধ হয়ে আসার জোগাড়। তার ইচ্ছে হয় নাজাকে ঠাটিয়ে একটা চর বসিয়ে দিতে। কিভাবে সেই এই প্রসঙ্গ তুলল, কিন্তু এমনটা করলে নাজার সন্দেহ আরও বাড়বে। এই চিন্তা মাথায় আসতেই তৌসির নিজেকে ইম্পাত কঠিন করে সামলে নেয়। মুখবার সামান্য উদ্বিগ্ন ছাপ না ফুটিয়ে যথেষ্ট স্বাভাবিক থাকার ভান করে তৌসির উত্তর ধারণ করে, না, আমগো বাড়িতে এমন কেউ নাই। তৌসির এমন মিথ্যা উত্তর নাজার চুপসে যায়। সে জানে শিকদার পরিবারে একজন তামিল বংশের মানুষ আছে, আর তৌসিরের সজ্ঞানে তাকে মিথ্যা বলছে। নাজার এখন নতুন এক বিপত্তিতে পড়েছে। যদি তৌসির কিছু একটা আঁচ করে নেয়, যদি তাই জিজ্ঞেস করা উদ্দেশ্য ধরে ফেলে, দ্রুত পরিস্থিতি সামলে দিতে এবং তৌসিরের মনোযোগ সেই সন্দেহ থেকে সরিয়ে আনতে অন্যদিকে ঘোরানোর জন্য নাজার মরিয়া হয়ে একটা ফন্দি খুঁজে বের করতে শুরু করে। তখন তার চোখ পড়ে তৌসিরের ওষ্ঠের দিকে। ঠোঁট দেখতেই নাজার মনে এক দুষ্ট পরিকল্পনা জন্ম নেয়। দ্বিধা ঝেড়ে ফেলেতে তৌসিরের বুকে হাত দিয়ে ভর দিয়ে ওঠে। তৌসিরের মুখের উপরে মুখ আসে। নাজারকে হঠাৎ এমন আগ্রহী হতে দেখে তৌসির বুড়ো কুচকে আসে। বিস্ময় নিয়ে বলে, কি তালো সিনাল, ঘুমাইতা যাইতা না তুমি? নাজার মুচকি এসে বলে, আমি একটা জিনিস ট্রাই করি। তৌসির কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি তা? নাজার ঠোঁটের কোণে এক ঝলক মিষ্টি হাসি টেনে ধরে। এরপর তৌসির আর কিছু বলার সুযোগ না দিয়ে তার দুই গাল শক্ত করে চেপে ধরে। সে ভারী আন্তরিকভাবে চোখ বুঝে নিজেই ঠোঁট বসিয়ে দেয় তৌসিরের রুক্ষ আবেহে গড়া টান টান স্বভাবের রক্তিম আভাযুক্ত ঠোঁটে। তৌসিরের চোখ দুটো প্রথম বিস্ময় বড় হয়ে গেলেও দ্রুত সেই বিস্ময় এক উষ্ণ উত্তেজনায় পরিণত হয়। সে বিশ্বাস করতে পারছে না রাজারাজি এত আকপটে তাকে চাইছে। তৌসির এক হাতে নাজারে ঘন খোলা চুলগুলো মুঠো করে ধরে, অন্য হাতে ওর কোমরের ডান অংশটা পরম নির্ভরতায় চেপে ধরে। নাজার আবেগে একের পর এক চুম্বন এঁকে যাচ্ছে তার ঠোঁটে। তৌসির আর নিজেকে সংবরণ না করে এই ভালোবাসার পূর্ণতায় সায় দেয়। তাদের ঘনিষ্ঠ যখন চরম উত্তেজনার দিকে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে নাজার সুযোগ বুঝে এক গাল থুতু তৌসিরের মুখে পুষে দেয়। এই আশঙ্কিকতায় তৌসিরের দম আটকে যাওয়ার জোগাড়। থুতু তার গলা পর্যন্ত চলে গেছে। তৌসির হতভম্ব হয়ে তীব্র বিতৃষ্ণায় এক ধাক্কায় নাজারকে নিজে থেকে সরিয়ে দিয়ে দ্রুত উঠে বসে। নাজার দ্রুত খাট থেকে নেমে মুখ ভর্তি থুতু ডাস্টবিনে ফেলে দেয়। এরপর গড়াগড়ি কুলি করে মুখ ধুয়ে পরিষ্কার করতে করতে নাজার দিকে তাকায়। দেখে নাজা এখনো পাশে বসে ঠোঁট মুছতে মুছতে মিচকে মিচকে হাসছে। তো সে কুলে করে গ্লাস জায়গা মতো রাখতে রাখতে চূড়ান্ত বিরক্ত আর অবাক হয় মিলিয়ে বলে, দুর্বেরি খবিস নি, কি করলে তুই? একদম যাচ্ছে তাই। নাজা এ কথায় চোখ বড় করে বলে,
আমি একটা রিলসে এটা দেখেছি, তাই ট্রাই করলাম। আর আপনি এভাবে করলেন? ওখানে তো নায়ক আরও খুশি হয়। তো সে নাজায় চোখে চোখ রেখে বলে, তার মানে তুই সারাদিন ফোন নিয়ে এই সুম্মাচাটি দেখোস? সি তালুকদারের মাইয়া সি। তো সে আমার নাক ছিটকানো দেখে নাজার অভিমান হয়ে বলে, আরে আমি দেখি না এইসব, এমনি সামনে এসেছিল। তুই যা দেখবি তাই আইব, তুই এইসব রোমান্স টোমান্স দেখো, তাই আইসে। নাজার মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ দেখি তো, আপনার সমস্যা? তো সে নাজারের গাল টেনে ধরে, কিছুটা শাসন আর কিছুটা সোহাগের সুরে বলে, বয়স এখনো হয়নি 18, তুই এইসব দেখোস, লজ্জা করে না তোর? নাজে এবার তৌসির একথায় জবাবে হালকা কঠিন স্বরে, কিন্তু মনে চাপা ক্ষোভে উপড়ে দিয়ে বলে, তাহলে এটা আপনি কেন বুঝেন না? আমার বয়স হয়েছে এসব করার, যে আপনি হঠাৎ কথাবার্তা ছাড়া শুরু করে দেন আমার সাথে? হ্যাঁ আমি কি করলাম? কেন, ওই সময় সোফায় বসে কি করলেন? তৌসির বুড়ো কুচকে কিছুক্ষণ চুপ থেকে মৃদু হেসে বলে, ওহো, তার মানে সবটাই ওইখানকার সময়ের প্রতিশোধ? হ্যাঁ। এখন প্রতিশোধ নেওয়া শেষ হলে ঘুমাও। আচ্ছা। নাজার আচ্ছা বলে নিজের বালিশ ঠিক করে শুতে যাবে, তার আগেই তৌসির দ্রুত বিছানায় উঠে ওকে টেনে নেয়। সে নাজারকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। নাজার অভিমান মুহূর্তেই কপূর্বের মতো উড়ে যায়। সে তৌসির বুকে মাথা রেখে নিশ্চিন্তে সে ধীরে রয়। রাত এখন শেষ প্রান্তে, নিস্তব্ধ অন্ধকার। তৌসিরের শরীর ঘামে ভিজে একাকার। ক্ষণে ক্ষণে শিউরে উঠছে সে। অবচেতন অবচেতন মনে গহীন চলছে এক ভয়াবহ দুঃস্বপ্নের আনাগোনা। চোখের সামনে ভেসে উঠছে এক নরকীয় দৃশ্য। মেঝের ওপর লুটিয়ে আছে এক নারীর বিবাসনা দেহ। লেহিকার অগ্নিশিখা গ্রাস করছে তাকে। আদরে একটা টেবিলের ওপর নিথর হয়ে পড়ে আছে আরেক নারীর নগ্ন শরীর। আর এই বিভীষিকার পাশে কেউ একজন আর্তনাদ করছে, বিকট সেই চিৎকার। ভাষাটি তামিল। ঘুমের ঘরে তৌসির ঠোঁট নড়ে ওঠে। সেই আর্তনাদের প্রতিধ্বনি তার কণ্ঠে বিড়বিড় করে বেরিয়ে আসে। তৌসিরের অস্পষ্ট আর্তনাদ আর ঘুংরানির শব্দে নাজার কাছে ঘুমটা ভেঙে যায়। অজানা আতঙ্কে বুক ধক করে ওঠে তার। তৌসির বুকের উপর রাখা মাথাটা দ্রুত তুলে নেয় সে। নিজেকে জার্সির ভেতর থেকে তৌসিরের হাতটা আলতো করে সরিয়ে খানিকটা দূরে সরে বসে। তার থেকে সরে তাকায়। তারপর কান পেতে বোঝার চেষ্টা করে কি বলছে মানুষটা। ভাষাটা কিছুটা বোধগম্য হলো না তার, তবে এতটুকু বুঝতে বাকি রইল না যে তৌসির ঘোরের মধ্যে তামিল ভাষায় প্রলাপ করছে। তৌসিরের শ্বাস প্রশ্বাস তখন দ্রুত ও ভারী, বুকটা হাঁপড়ার মতো ওঠানামা করছে। নাজার আর এক মুহূর্ত দেরি না করে তড়িৎ গতিতে তৌসিরকে ধাক্কা দিয়ে প্রবল ঝাঁকুনি দেয় সে। কণ্ঠে একরাশ ভীত আর উদ্বেগ নিয়ে ডেকে ওঠে, কি হলো আপনার তৌসির? এমন করছেন কেন আপনি? তৌসির ঘুমের ঘোরে ভেঙে আসছিল। তার উপর নাজার আশঙ্কিক ধাক্কা যেন বিদ্যুতের মতো চমকে সে উঠে বসে। কপালে জমে থাকা শীতল ঘাম মুছে নিয়ে সে চারপাশে এক পলক তাকায়। তারপর নাজারে বিস্ময় ধরা চোখের দিকে তাকিয়ে কণ্ঠে তীব্র অসুস্থতা নিয়ে জানতে চায়, আমি তোমাকে কিছু করিনি তো? কইতনি মারিনি তো তোমারে? তৌসিরের এই অদ্ভুত প্রশ্নে আর অস্থিরতা দেখে নাজার হকচকিয়ে যায়। আমতামতা করে সে শুধরায়, না তো। তো সে নাজার ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা খুঁটিয়ে দেখে। এক মুহূর্তের জন্য তাকে সেই দৃশ্যটি কোনো মিলত নেই, বরং এক আশ্চর্য নির্লিপ্ততা। ধীরে ধীরে বিছানা ছেড়ে নিমেষে পাশের টেবিল থেকে খালি জগটা হাতে নিয়ে নাজারকে বলে, তুমি ঘুমো, আমি পানি পান করে আইতাছি, জগ ভরে নিয়ে আইমু। নাজার মাথা নেড়ে উত্তর দেয়, আচ্ছা যান। তুলসীর এক দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে দ্রুত নিঃশব্দে বের হয়। বালিশ ঠিক করার সময় নাজার বালিশের নিচ থেকে তড়িঘড়ি ফোনটা বের করে মাস্টার চাচুকে একটা বার্তা পাঠায়। দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখে তৌসির। সে যায়নি এখানে দাঁড়িয়েছিল। নাজার আবারও বিশ্বাসঘাতকতা করেছে। তৌসির নিশ্চিত ধারণা ঘুমের ঘরে তার মুখ থেকে বেরিয়ে আসা তামিল প্রভাব নিয়ে নাজার কাউকে গোপন খবর দিচ্ছে। তৌসির এক তপ্তশ্বাস ফেলে, হাতে জগ নিয়ে সিঁড়ি দিয়ে পা বাড়ায়। তার ঠোঁটে তিক্তাক্ত সুর, সে সুর স্বগতিকদের মতো ও শায়েরি আওড়ায়।
তিল থেকে তাল, ধান থেকে চাল, আমি খারাপ আর আমার বউ নোবেলপ্রাপ্ত সিনাল। এই বলে ও নিজেই হেসে ওঠে। সেই হাসি করুণ নাকি বিদ্রূপ রূপ বোঝা দায়। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। সিঁড়ির মাঝামাঝি পথেই বিবিজানের সাথে দেখা হয়। এত রাতে বাইরে থেকে ফিরেছেন দেখে থমকে দাঁড়ালো তৌসির। জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলে এই রাইতে? বিবিজান এক মুহূর্তে থমকে গিয়ে মুখ সরলতা টেনে বলে, এই তো পশ্চিমের কাছে নিচে ওদের খাবার দিতে গেছিলাম। তৌসির শুধু সংক্ষেপে জবাব দেয়, ওহ। বিবিজান আর বাক্য বিনিময় না করে দুধাপ সিঁড়ি এগিয়ে যান। ঠিক তখন পেছন থেকে তৌসির কণ্ঠ রুক্ষ রূপে ওঠে, বিবিজান সময় তো আইয়া গেছে, আগামীকালে শিক্ষা দিতে হইব। বিবিজান এই কথায় এক পৈশাচিক শান্তি অনুভব করে। তিনি গ্রীবা হেলিয়ে তৌসিরের চোখে চোখ রাখে, ঠোঁটে এক অমায়িক রহস্যময় হাসি টেনে ধরে। তৌসিরও হাসে, হিংস্র প্রতিশোধাপনা এই হাসি দুজনের ঠোঁটে ফুটে ওঠে।